হামের টিকা না দেয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ মন্তব্য প্রধানমন্ত্রীর। জনগণের আস্থা ফেরানোই সরকারের 2 মাসের বড় অর্জন জানালো প্রধানমন্ত্রীর প্রেস উইক। এবং আগামী 2 জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত দুটি সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ায় বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক ও জনবান্ধব করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে। এছাড়া প্রতিটি নাগরিকের জন্য হেলথ কার্ড এবং হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা চালু করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এই সময় নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। দায়িত্ব গ্রহণের গত 2 মাসে জনগণের আস্থা ও বিশ্বাস ফিরে আসায় বর্তমান সরকারের বড় অর্জন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, দেশের মানুষ রাষ্ট্র ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যবস্থার মাধ্যমে সেই বিশ্বাস ফিরিয়ে এনেছেন। বিকেলে রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সাংবাদিক সম্মেলনে সরকারের গত 60 দিনের উল্লেখযোগ্য 60টি পদক্ষেপ সাংবাদিকদের সামনে তুলে ধরেন মাহদি আমিন। গতকাল বর্তমান সরকারের মেয়াদের 2 মাস পূর্ণ হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনের আগে ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দুর্বার গতিতে যেভাবে অভূতপূর্ব কর্মযজ্ঞ হাতে নিয়েছে, প্রতিটি সেক্টরে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিটি ক্ষেত্রে 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা এক অবিস্মরণীয় অর্জন। আগামী 2রা জুলাই থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড সহ 11টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো। দেশে চলমান হামের পরিস্থিতিকে মহামারী হিসেবে ঘোষণা করে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ DPPH। আজ রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে হামে শিশু মৃত্যু জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতিতে করণীয় শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান DPPH এর সঙ্গে যুক্ত জনস্বাস্থ্য ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো রোগের বিস্তার যখন সময়, স্থান ও আক্রান্ত ব্যক্তির বিবেচনায় অস্বাভাবিক হয়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যায় এবং স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে সামাল দিতে পারে না, সেটা জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি। বর্তমানে হামের বিস্তার এই পর্যায়ে পৌঁছেছে বলে DPPH মনে করছে। তাই সরকারের কাছে জরুরি পরিস্থিতি ঘোষণার আহ্বান জানায় সংগঠনটি।
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন সংসদে কথা বলেন তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমরা যখন সমাজের কাছে যাই তখন দেখি সমস্যার পাহাড় জমে আছে। সকালে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত শিশুদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের সবচেয়ে প্রাধান্যযোগ্য দুটি খাত হলো শিক্ষা এবং স্বাস্থ্য খাত, কিন্তু আমাদের দেশে এই দুই খাতই সবচেয়ে বেশি অবহেলিত। আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম দেশে পর্যাপ্ত আইসিইউ আছে কিনা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে আছে, অথচ আমি একজন চিকিৎসক হিসেবে সাক্ষ্য দিচ্ছি বাংলাদেশের বেশিরভাগ হাসপাতালে আইসিইউ এর অস্তিত্ব নেই। সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন কথা বলেন তখন আমরা আমাদের দেশে তেমন কোনো সমস্যা খুঁজে পাই না, কিন্তু সমাজের কাছে যখন যাই দেখি আমরা সমস্যার পাহাড় জমে আছে। আপনি যেটা বলেছেন কে কোন জায়গায় গেলেন না গেলেন, এটা তাদের ব্যক্তিগত রুচি অভিরুচির ব্যাপার। তবে আমাদের পজিশন হচ্ছে, রুম পড়লে নির্ভয় হয়ে আমরা বাঁশি বাজাবো না। আমরা যখন রুম পড়বে তখন সেই আগুন নেভানোর চেষ্টা করব। এটাই আমাদের অগ্রাধিকার হবে ইনশাআল্লাহ। পতিত সরকারের সময় জ্বালানি নীতি বিভ্রান্তিকর ও বিতর্কিত ছিল বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে শীর্ষক প্রাক বাজেট ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের অসাধু যোগসাজশে জ্বালানি খাতে তোষণমূলক নীতি অনুসরণ করা হয়েছিল। উৎপাদনমুখী বিনিয়োগের পরিবর্তে কায়েমি স্বার্থে আমদানিমুখী জ্বালানি নির্ভরতাকে প্রাধান্য দিয়ে এলএনজি নিয়ে আসা হয়েছে। বাপেক্সের মতো প্রতিষ্ঠানকে ঠুটো জগন্নাথ করা হয় বলেও অভিযোগ করেন তিনি। সভাপতি বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতে দুর্নীতির কারণে জ্বালানিতে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব হয়নি। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে 5 কৃষকের মৃত্যু হয়েছে। এই সময় আহত হয়েছেন অন্তত আরও 5 কৃষক। দুপুরে জেলার ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও দিরাই উপজেলার পৃথক হাওরে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন ধর্মপাশা উপজেলার বড়ইহাটি গ্রামের শিক্ষার্থী হাবিবুর রহমান, সরস্বতীপুর গ্রামের রহমতুল্লাহ, তাহিরপুর উপজেলার আবুল কালাম, জামালগঞ্জ উপজেলার নূর জামাল ও দিরাই উপজেলার লিটন মিয়া। পুলিশ জানায়, হাওরে ধান কাটা ও শুকানোর কাজে গিয়ে হঠাৎ কালবৈশাখী ঝড়সহ বজ্রপাতের কবলে পড়েন কৃষকরা। পরে নিরাপদ আশ্রয়স্থলে আসার আগেই বজ্রপাতে 5 কৃষকের মৃত্যু হয়। এই সময় আহত হন আরও 5 কৃষক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পৃথক হাসপাতালে পাঠায়। গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সকালে ভোলা সার্কিট হাউসে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, বর্তমান সরকার গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে এবং দেশের মানুষ দীর্ঘদিন প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ থেকে বঞ্চিত ছিল। জনগণ রাজনৈতিকভাবে সচেতন ও স্বৈরশাসন মেনে নেয় না বলেও জানান স্পিকার। এর আগে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সভা শেষে তিনি বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। গত 20 বছর যাবৎ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া উন্নয়নের অন্য কোনো মাধ্যম এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের দেশের জনগণ তারা গণতন্ত্র মনা, রাজনীতি সচেতন, তারা কোনো স্বৈরশাসনকে মেনে নেয় না। অত্যাচার, নিপীড়ন, গুম, নানাবিধ নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়। সারা বিশ্বের দৃষ্টি কেড়ে নিয়েছে এই 24 এবং 2024 এই গণ আন্দোলনের ফলে সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে নিবদ্ধ হয়েছে। প্রাইমারি স্কুল পড়ালেখার আসল ভিত হলেও এখানে শিক্ষার মান কমে গেছে বলে দাবি করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এই দাবি করেন। বলেন,
প্রাইমারিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকলে, সঠিকভাবে ক্লাস না হলে ও ভবন জরাজীর্ণ হলে এখনকার শিক্ষার ভিতটা দুর্বল হয়ে পড়ে। তাই ভিত যেন শক্তিশালী ও মজবুত হয় সেদিকে সরকারের বিশেষ নজর আছে। এই সময় খাল খনন কর্মসূচির বিষয়ে মন্ত্রী বলেন, এই কর্মসূচি অব্যাহত না রাখলে ভবিষ্যতে সকলকে কঠিন পরিবেশ ও পরিস্থিতির মোকাবেলা করতে হবে। জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজিমি, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা সহ অন্যান্যরা। অদূর ভবিষ্যতে এই অচল অবস্থা চলতে থাকে তাহলে আগামী 30, 40, 50 বছরে যদি একটু চোখ বন্ধ করে হিসাব করেন, এখানে থাকার কোনো উপযোগী পরিবেশ তো থাকবেই না, বরং আমাদের এই অঞ্চল পানির নিচে চলে যাবে। আমি যদি এখনই সচেতন না হই এবং আমরা সরকার যদি জনগণের পাশে না দাঁড়াই এবং এই কর্মসূচি যদি আমরা জোরে সোরে শুরু না করি, খাল খনন কর্মসূচি যদি এই আন্দোলন, এই বিপ্লব যদি আমরা অব্যাহত না রাখি, তাহলে কঠিন পরিবেশ পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হবে। বিএনপি সরকার গঠনের পর থেকে মানুষের কল্যাণে কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর এলাকায় ঝিনাই নদীর উপর নির্মিত ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ ইতিমধ্যে শুরু করেছে। এছাড়া গুরুত্ব বিবেচনায় এনে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজও শুরু করেছে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ আকলিমা বেগম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম সহ অনেকেই। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে। ইরানি সরকারি কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার জন্য উভয় দেশের প্রতিনিধি দল রোববার ইসলামাবাদে পৌঁছাতে পারেন। এরই মধ্যে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যাতে দুই পক্ষকে আবার আলোচনা টেবিলে বসানো যায়, এমনটাও প্রতিবেদনে জানানো হয়। এর আগে গত 11 এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার প্রথম দফার বৈঠকটি কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এবারের আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি দীর্ঘমেয়াদী সমাধানের পথ খোঁজা হবে বলে ধারণা করা হচ্ছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB। এবারের পাকিস্তান দলে ডাক পেয়েছেন 4 জন নতুন মুখ। তারা হলেন আব্দুল্লাহ ফজল, আহমদ বাট, আজান আওয়াইস এবং উইকেটকিপার মোহাম্মদ গাজী ঘড়ি। স্কোয়াড ঘোষণার পাশাপাশি PCB সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে তাদের নতুন টেস্ট কোচ হিসেবে চূড়ান্ত করেছে। আগামী 8 মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে। এরপর 16 মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে করাচিতে একটি বিশেষ ক্যাম্প করবে পাকিস্তান। আগামী 27 এপ্রিল শুরু হয়ে ক্যাম্পটি চলবে 1 মে পর্যন্ত। এরপর 2 মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে 3 মে ঢাকার পা রাখবে পাকিস্তান দল। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নতুন বিতর্কে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ উপলক্ষে নিউ ইয়র্ক থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াত ভাড়া 1 লাফে প্রায় 12 গুণ বাড়িয়ে $150 করা হয়েছে, যেখানে স্বাভাবিক ভাড়া ছিল মাত্র $12.90। এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। সমালোচকরা বলছেন, বিশ্বকাপকে ঘিরে দর্শকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করা হচ্ছে। অন্যদিকে ফিফার টিকিট মূল্য নিয়েও সমালোচনা থামেনি। সংস্থাটি আগের আসরের তুলনায় অনেক বেশি দামে টিকিট বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। যদিও আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বিশাল আয়োজন সামলাতে ব্যয়ও বেড়েছে। তবে সমর্থকদের দাবি, বিশ্বকাপ যেন ধীরে ধীরে সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার। হামের টিকা না দেয়া বিগত 2 সরকারের ক্ষমাহীন অপরাধ, মন্তব্য প্রধানমন্ত্রীর।
জনগণের আস্থা ফেরানোই সরকারের 2 মাসের বড় অর্জন, জানালো প্রধানমন্ত্রীর প্রেস উইং। এবং আগামী 2 জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।